হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা হিজুকে দেখি। তো হিজু গাড়ি হয়ে কোথাও যাচ্ছিল আর আমরা জানতে পারি অ্যাকচুয়ালি তার আজ ইন্টারভিউ ছিল, যেহেতু তাকে প্রিন্স লিয়ার বিয়ের জন্য প্রপোজ করেছে আর যা পাবলিকলি করেছে, তাই এই ব্যাপারে এই রিপোর্টাররা তার ইন্টারভিউ নিতে চাইছিল। আর সে যখন গাড়ি হয়ে যাচ্ছিল সেখানে অনলাইনে পাবলিকের কমেন্ট পড়ছিল, যেখানে অনেক পাবলিক অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করে যাচ্ছিল, যেমন লিয়ানের পছন্দের খাবার কি, তার বডিতে কয়টা তেল আছে। আর এইসব দেখে তো হিজু অনেক বেশি বিরক্ত হয়ে বলে, এসব কি কোশ্চেন? আমি তো ভেবেছিলাম তারা এমন কোশ্চেন করবে যে তোমাদের ফার্স্ট দেখা কোথায় হয়েছিল আর তোমরা প্রথমবার কিস কবে করেছিলে। এরপর আমরা হিজুকে ইন্টারভিউর কাছে দেখি, যেখানে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। এখানে রিপোর্টার জিজ্ঞাসা করে আপনাদের প্রথম দেখা কোথায় হয়েছিল। সে বলে এক ইভেন্টে। রিপোর্টার জানায়, বাট খবর সূত্রে জানা গেছে আপনারা তো স্কুল টাইম থেকে একে অপরকে চেনেন। আর এটাও জানা গেছে যে স্কুল টাইমে আপনারা একে অপরকে সহ্যই করতে পারতেন না। হিজু বলে না না, এমনটা নয়, আমরা তো একে অপরকে তখন থেকে লাইক করতাম, আর যাতে না কারো সন্দেহ হয় তাই আমরা সিক্রেটে রাখার জন্য এমনটা বিহেভ করতাম। আর সে আরও কিছু সিন বলে অ্যান্ড এটাও বলে ঢং করে যে অ্যাকচুয়ালি সে আমাকে প্রোটেক্ট করতে চায়, কারণ আমি অনেক নাজুক তো তাই। আর এই ইন্টারভিউ যখন ম্যানেজার জয় লিয়ানকে দেখতে বলে, সে তো দেখে অনেক বেশি হাসে। আর আমরা নেক্সট সিনে দেখি হিজু আবারও লিয়ানের প্রাইভেট রেস্টুরেন্টে ফিরে এসেছিল, যেখানে সার্ভেন্টরা তাকে দেখে তো অনেক খুশি ছিল। এরপর সে তার রুমে ছিল, যেখানে সেই স্পাই যার নাম হেরা ছিল, সে তার একটি ব্যাগের দিকেই দেখে যাচ্ছিল। হিজু বলে এটা কি তোমার পছন্দ, তাহলে তুমি নিতে পারো। তখনই সেখানে তার সেক্রেটারি চলে আসে আর ওই সার্ভেন্টকে দহি বলে তুমি যেতে পারো, ম্যাডামের জিনিস আমি আনপ্যাক করব। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। ওই দিন লিয়ান তাকে বলেছিল এবার আবার তুমি আমার প্রাইভেট রেস্টুরেন্টে এসে থাকতে পারো। হিজু বলে না, একদমই নয়, আমার কি কোনো মান সম্মান নেই নাকি? তুমি যখন ইচ্ছা হয় ডাকবে আর যখন মন চায় বের করে দেবে, তাই আমি আর ওখানে যাচ্ছি না। বাট দহি বলে ডোন্ট ওয়ারি, আমি গিয়েই সমস্ত জিনিস প্যাকিং করা শুরু করে দেবো। অ্যান্ড তারা তাদেরকে এটাও জানিয়ে দেয় যে রেস্টুরেন্টে এক স্পাইও আছে যে খবর এদিক ওদিক করে, তাই তার থেকে একটু সাবধানে থাকবে। অ্যান্ড স্পাইয়ের ফটোও দেখিয়ে দেয় আর যা হেরা ছিল। এরপর সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে লিয়ান হিজুকে কল করে তার খোঁজ নিচ্ছিল যে তোমার ওখানে আসতে কোনো প্রবলেম হয়নি তো। সে বলে নো, একদমই সব কিছু ঠিক আছে। লিয়ান তাকে বলে কাল আমি সকালে তোমার জন্য গাড়ি পাঠাবো, তাতে করে চলে আসবে, অ্যাকচুয়ালি বিয়ের জন্য কথা বলবো আমরা। এরপর নেক্সট মর্নিং হিজু প্যালেসে এলে প্যালেসের গেটের সামনেই তার পিএম এর সাথে দেখা হয় অ্যান্ড তারা দুজনেই একসাথে ভেতরে যায়। আর যখন এই খবর লিয়ান পায় যে হিজু চলে এসেছে, সে একটু নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করে, বাট যখন সে জানতে পারে তার সাথে পিএমও আছে তখন সে জেলাস ফিল করে। এরপর যখন তারা ভেতরে এসে বসে, সে জিজ্ঞাসা করে তোমরা কি একসাথে এলে। হিজু বলে নো, অ্যাকচুয়ালি প্যালেসের গেটের সামনে ওনার সাথে আমার দেখা হলো। এদিকে আমরা ম্যানেজার চুইকে দেখি যে নিজেকে ঠিকঠাক করে দহির সামনে আসে তাকে কিছু পার্সোনাল কথা বলার জন্য, বাট তখন সেখানে কোর্ট লেডি উপস্থিত হয়, তাই ম্যানেজার চুই তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আমরা তাদেরকে দেখি যেখানে পিএম বলছিল আমি একটি আনুমানিক বিয়ের বাজেট হিসাব করেছি, আর যা সে হিজুর কানে কানে বলে। আর বাজেট শুনে তো হিজুর বিশ্রাম লেগে যায় আর তাকে লিয়ান সামলাতো তার আগেই পিএম তাকে সামলে নেয়, যা দেখে লিয়ান অনেক বেশি জালাস ফিল করে অ্যান্ড পিএমকে বলে তুমি হয়তো জানো হিজু খুব তাড়াতাড়ি আমার ওয়াইফ হতে চলেছে, তাই তোমার লিমিটে থাকা দরকার। হিজু বলে ডোন্ট ওয়ারি, সে আমাদের ব্যাপারে সব কিছু জানে। যা শুনে তার অনেক বেশি খারাপ লাগে। অ্যান্ড সে নেক্সট সিনে আমরা দেখি সে হিজুকে সাইডে নিয়ে এসেছিল অ্যান্ড একটু রেগেই তাকে জিজ্ঞাসা করছিল কি দরকার ছিল তাকে সব কিছু জানানোর। হিজু তাকে বলে যে কিভাবে ওই দিন দহি বলছিল অ্যান্ড তার সমস্ত কথা পিএম শুনে নিয়েছিল। লিয়ান বলে তুমি অন্য কিছু তো বাহানা দিতে পারতে। হিজু বলে তা আমার দরকার মনে হয়নি, কারণ সে আমার ছোটবেলাকার ফ্রেন্ড অ্যান্ড এটাতে সেও আমার হেল্প করতে পারে এই মনে করে। লিয়ান বলে তুমি সত্যি বোকা, এভাবে যে কারোর উপর তুমি কি করে বিশ্বাস করতে পারো। হিজু বলে আচ্ছা এমনটা বুঝি, তাহলে তো তোমাকেও আমি ঠিকঠাক করে চিনি না। আমার মনে হয় আমাদের দুজনেরও একটি কন্ট্রাক্ট বানানো দরকার। আর নেক্সট সিনে আমরা তার দুজনকে দেখি যেখানে তারা কন্ট্রাক্ট বানাচ্ছিল যে এই বিয়েতে দুজনের কি কি কন্ডিশন থাকবে। এখানে তারা কন্ট্রাক্টের কন্ডিশন লেখাই শুরু করেছিল, তখনই তারা জানতে পারে যে কুইন আসছে, তাই তারা তাড়াতাড়ি করে ওই সমস্ত কাগজ লুকিয়ে ফেলে আর হিজুর হাত ধরে কুইনের সামনে যায় আর যা কুইনও দেখে। এরপর আমাদেরকে নাইটে সিন দেখানো হয় যেখানে দহি অ্যান্ড ম্যানেজার চুই একসাথে একটি রেস্টুরেন্টে বসেছিল। এখানে ম্যানেজার চুই দহিকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি মনে হয় এই সময় কুইন অ্যান্ড প্রিন্স লিয়ান অ্যান্ড মিস হিজু একসাথে বসে ডিনার করছে আর কয়েকদিন পরেই প্রিন্স লিয়ান আর হিজুর বিয়ে হতে চলেছে, একটু কি চান্স আছে তাদের একে অপরের প্রেমে পড়ার?
তহি বলে না, এমনটা আমার মনে হয় না, কারণ তারা বেশিরভাগ টাইমই মানুষদের নজরে থাকে, তাই এমন সিচুয়েশনে প্রেমে পড়া তো সম্ভব নয়। আর এদিক থেকে আমার ম্যাডাম অনেক বেশি স্ট্রিক্ট। যা শুনে ম্যানেজার চুয়ে বলে, আচ্ছা বুঝলাম, এসব বাদ দাও, তুমি তোমার ব্যাপারে বলো, তোমার কেমন ছেলে পছন্দ। যা শুনে দহি একটু অবাক হয়, কারণ এটা তার জন্য ফার্স্ট টাইম ছিল যে তাকে কেউ এমন কোয়েশ্চেন করেছিল। এদিকে আমরা কোয়েনকে দেখি যে হিজুকে ড্রিঙ্ক করতে বলছিল, বাট লিয়ান মানা করছিল, বাট তাও হিজু ড্রিঙ্ক করে। আর কোয়েনও এখানে একটু বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আর এই অবস্থাতেই সেলি প্রত্যেকবারের মতো লিয়ানকে কথা শোনানো শুরু করে যে তুমি সিংহাসন পাওয়ার লোভে নিজের ভাইকেও মেরে ফেললে, আর এখন চাইল্ড কিং এর পেছনে পড়েছ। যা শুনে লিয়ানের অনেক বেশি রাগ হচ্ছিল, হিজুরও রাগ হচ্ছিল, বাট তাও সে লিয়ানকে শান্ত করে অ্যান্ড দাঁড়িয়ে বলে, কোয়েন আমার মনে হয় আমাদের এখন যাওয়া উচিত, কারণ প্যালেসের দরজা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। অ্যান্ড সেখান থেকে সে লিয়ানকে নিয়ে বাইরে চলে আসে আর লিয়ানকে বলে, তুমি বলে ওই সব কিছু চুপচাপ বসে শুনছি রে, আমার যদি এখন তোমার সাথে বিয়ে হতো তাহলে আমি ওকে মুখের মতো জবাব দিতাম, আমার তো ওকে মেরেই ফেলতে ইচ্ছা করছিল। যা শুনে লিয়ান তাকে এখানে এই সমস্ত কথা বলতে মানা করে, বাট তাও হিজু চুপ হয় না। অ্যান্ড সে বলে, তুমি দেখবে আমাদের বিয়েটা একবার হতে দাও, তারপর আমি ওর কি করি, আর তাদেরকেও আমি ছাড়বো না যারা তোমার সাথে খারাপ ব্যবহার করবে। যা শুনে তো লিয়ান হাসে অ্যান্ড তাকে বলে, সত্যি আজ আমার মনটা একদমই ভালো নেই, তাই আমার প্যালেসে থাকতে ইচ্ছে করছে না, চলো একটা লং ড্রাইভে যাওয়া যাক। এরপর আমরা তারা দুজনকে গাড়ি দেখি, যেখানে আজ লিয়ান কার ড্রাইভ করছিল অ্যান্ড সে হিজোকে বলছিল, সত্যি আমার কার ড্রাইভ করতে অনেক বেশি ভালো লাগে, আমার মনে হয় যেমন আমি আকাশে উড়ি ওই সময়, বাট আমি তা কখনো করতে পারি না, বাট আজ আমি সুযোগ পেয়েছি। এরপর তারা চলে আসে এক বোট এরিয়াতে, যেখানে হিজো ক্ল্যাপিং করে অ্যান্ড চারিপাশে লাইট জ্বলে ওঠে। যা দেখে লিয়ান বলে, তুমি কি এই সব কিছু বুক করেছো নাকি? সে বলে, বুক করবো কেন, এই সব কিছু আমার। লিয়ান বলে, ও আচ্ছা, তুমি কি আমাকে প্রপোজ করবে? সে বলে, স্বপ্ন দেখা বন্ধ কর, আর যদি ওড়ার ইচ্ছা হয় তাহলে আমার পেছনে এসো। এটা বলে সে বোটে। এদিকে আমরা চাইল্ড কিংকে দেখি যে দৌড়ে হিজু অ্যান্ড লিয়ানকে খুঁজতে এসেছিল, বাট ম্যানেজার চুই জানায় তারা তো এখানে নেই। এদিকে আমরা তার দুজনকে বোর্ডের ভেতরে দেখি, যেখানে তারা কিছু খাবার খাচ্ছিল, বাট লিয়ান খাচ্ছিল না। যেমনটা আপনারা জানেন যে রয়্যাল ফ্যামিলির কেউই বাইরের কোনো খাবারই খেতে পারবে না, বাট হিজু জোর করে তাকে কিছু খাইয়ে দেয়। লিয়ান বলে, এটা কি করছো? হিজু বলে, চুপ, একদম চুপ, এখন তুমি আর আমি ছাড়া এখানে কেউ নেই, তাই তোমার খাবারেও কেউ পয়জন মেশাবে না, তাই যেটা ইচ্ছে সেটা খাও। আর লিয়ানও মজার সাথে সাথে টুকিটাকে খেতে থাকে, বাট নেক্সট সিনে আমরা দেখি সে ভমিটিং করছিল। আর সে বলে, মনে হচ্ছে এই খাবারের মধ্যে কোনো পয়জন ছিল। হিজু হেসে বলে, দূর পাগল, মনে হচ্ছে তোমার সি সিকনেস হয়েছে, তাই চলো আমি কিছু করছি। অ্যান্ড তার হাতে সুতো বেঁধে কিছু একটা করে। এরপর আমরা হিজুকে দেখি যে বোটের একদমই সামনের ডগায় গিয়ে ওই টাইটানিকের নায়িকা যেমন করছিল না, ঠিক তেমন ভাবে দাঁড়িয়ে যায় আর বলে, দেখো আমি উঠছি। লিয়ান বলে, উড়ার তো ইচ্ছা ছিল আমার, বাট এখানে তো উল্টোটাই হচ্ছে। হিজু বলে, আচ্ছা তুমি উড়তে চাও বুঝি, তাহলে সামনে চলে আসো। বাট লিয়ান আটকায় আর এই চক্করে তারা একসাথে নিচে পড়ে যায়। তারা দুজনে অনেক বেশি ক্লোজ ছিল। আর হিজু উঠার চেষ্টা করলে লিয়ান তাকে আটকে নেয় অ্যান্ড বলে, তুমি তো একটু আগে বলেছিলে যে আজ আমি রয়্যাল নয়, তাই যা ইচ্ছা চায় আমি তাই করতে পারি। অ্যান্ড তাকে ডাইরেক্ট কিস করে নেয়। আর অবাক হওয়ার ব্যাপার এটাই যে হিজু এখানে তার সাথ দিচ্ছিল, তার মানে কি এটাই ভেবে নেব যে হিজুর মনেও তার জন্য কিছু ফিলিংস আছে। এরপর তারা লিয়ানের প্রাইভেট রেস্টুরেন্টে ফিরে এলে সেখানে সার্ভেন্ট তাদের দুজনকে জিজ্ঞাসা করলে তারা বলে, অ্যাকচুয়ালি আমরা একটু ঘুরু ঘুরু করতে গিয়েছিলাম। তারা যেন একটু এখানে বেশি লজ্জা পাচ্ছিল একে অপরের দিকে তাকাতে। আবার সার্ভেন্টরা তাদেরকে জিজ্ঞাসা করে বসে, আপনারা কি একটি ভালো সময় কাটিয়েছেন? তারা দুজনে একসাথে না বলে ওঠে। যা শুনে তো এখানে সার্ভেন্ট কিমের ফেসটা দেখার মতো ছিল। এখানে তারা বাহানা করে। লিয়ান জিজ্ঞাসা করে, তুমি বলছিলে তোমার একটু বেশি ঘুম পাচ্ছে? সে বলে, হ্যাঁ হ্যাঁ আমার অনেক বেশি ঘুম পাচ্ছে। অ্যান্ড হিজু নিজের রুমে চলে যায়। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয়, যেখানে হিজু যে শুয়ে তো ছিল, বাট তার ঘুমিয়ে আসছিল না, কারণ তার বারবার ওই কিসের কথায় মনে পড়ছিল। বিরক্ত হয়েছে উঠে বসে আর নিজেকে বোঝায়, হিজু তুই কি পাগল হয়ে গেলি? এমনটা করছিস যেন এটা তোর প্রথমবার, আর যেন তুই তার প্রেমে পড়ে গেছিস। তারপরও যখন সে লিয়ানের কথাই ভাবছিল, সে বিরক্ত হয়ে নিজের মাথা চাপড়াতে থাকে। আর এদিকে আমরা লিয়ানকে দেখি, তার আলাদা এরকম লাড্ডু ফুটছিল মনে। সে বারবার ওই কিসের কথাই মনে করে স্মাইল করছিল আর নিজেকে সামলাতে না পেরে হিজুর সাথে দেখা করতে চলে আসে। আর সে তার রুমের বাইরে তাকে এসে আওয়াজ দেয়, যা শুনে হিজু অনেক বেশি লজ্জা পেয়ে কিছুই বলে না। অ্যান্ড
আর তার কোনো আওয়াজ না পেয়ে লিয়ান ভাবে হয়তো সে গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিংয়ের সিন দেখানো হয়, যেখানে হিজু রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যাচ্ছিল, বাট সে চাইছিল না যে লিয়ান তাকে দেখো, কারণ কালকে সিচুয়েশনের পর থেকে তো তার সামনেই যেতে তার যেন কেমন একটা লাগছে। বাট ওই যে কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। লিয়ান তার সামনে চলে আসে অ্যান্ড সে ভয়ের মারে এখানে পড়েই যাচ্ছিল, বাট তখনই লিয়ান তাকে সামলায়। আর যেহেতু এই যা করে তারা অনেক বেশি ক্লোজ চলে এসেছিল, তাই হিজু তো তার ঠোঁট দুটি দেখে আবারও কাল রাতের কথা মনে পড়ে যায়। সে তাড়াতাড়ি করে তার থেকে দূরে সরে বলে আমাকে অফিস যেতে হবে, আর দৌড়ে সেখান থেকে চলে যায়। যখন কিলিয়ান তো হাসছিল। এরপর আমরা হিজুকে দেখি সে চার্চে এসেছিল, যেখানে সে বলছিল জানি না আমার কি হয়েছে, আমি এরকম মেনই, বাট তাও এমনটা আমার সাথে কেন হচ্ছে। যখন কি ফাদার তো তার এই সমস্ত কথা শুনে অনেক বেশি হাসছিল। এরপর যখন সে সেখান থেকে বাইরে আসে তার দেখা হয় পিএমের সাথে, যে তাকে এখানে দেখে বলে আরে আজ তুমি এখানে, কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম তুমি ধার্মিক নয়। হিজু বলে অ্যাকচুয়ালি কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক আজ আমার সাথে এমনটাই হয়েছে, তাই বাধ্য হয়ে এখানে আমি এসেছি। ওকে, এখানে যখন চলে এসেছো জাস্ট কয়েকক্ষণ ওয়েট করো, আমি এখনই আসছি। এই বলে সে ভেতরে চলে যায়। আর তখনই হিজুর কাছে লিয়ানের কল আসে, যে তাকে জিজ্ঞাসা করে বিয়ের ব্যাপারে তোমার সাথে কিছু আলোচনা করার আছে, তাই প্যালেসে চলে আসো। বাট তখনই সে ফোনের ওপার থেকে পিএমের আওয়াজ শুনতে পায়, আর সে জিজ্ঞাসা করে তুমি কি পিএমের সাথে আছো? সে হ্যাঁ বলে কল কাট করে দেয়। আর এটা জানার পর তো লিয়ান প্রত্যেকবারের মতো অনেক বেশি জালাস ফিল করে। এরপর আমরা পিএমকে দেখি, অ্যাকচুয়ালি সে হিজুকে তার অফিসে ড্রপ করতে যাচ্ছিল, অ্যান্ড এখানে যখন সে কার ড্রাইভ করছিল তার ফেসে একটি স্মাইল ছিল, যা দেখে হিজু বলে তোমারও কি কার ড্রাইভ করতে অনেক বেশি ভালো লাগে? ঠিক প্রিন্স লিয়ানের মতো, কারণ উনি আমাকে বলেছিল যে ওনার নাকি কার ড্রাইভ করতে অনেক বেশি ভালো লাগে। উনি যখন কার ড্রাইভ করে ওনার মনে হয় যেন উনি আকাশে উঠছেন। হিজুর মুখ থেকে লিয়ানের ব্যাপারে এইসব কথা শুনে তো পিএমের একদমই ভালো লাগছিল না, অ্যান্ড সে হিজুর কোম্পানির বাইরে চলে আসে। আর কার থেকে নামার আগেই হিজুকে বলে তোমার উদ্দেশ্য তুমি ভুলে যেও না যে তোমাকে প্রিন্স লিয়ানের থেকে ডিভোর্স নিতে হবে, বাট আমার মনে হচ্ছে তুমি এইসব কিছুতে নিজেকে একটু বেশি জড়িয়ে ফেলছো। হিজু বলে মোটেই নয়, আমার ভালো করে মনে আছে, তাই তুমি চিন্তা করো না। অ্যান্ড সে তার অফিসে চলে আসে। এদিকে আমরা কিংকে দেখি যে বিয়ের ডেট ঠিক করছিল, তখন সেখানে লিয়ান চলে আসে। আর তাকে দেখে কিং তো খুশি হয়ে বলে আঙ্কেল দেখো আমি তোমাদের বিয়ের ডেট এটা ঠিক করেছি। লিয়ান বলে বাট আমরা এটাতে একমত নই, কারণ আমাদের আরও কিছুটা টাইম লাগবে, তাই তুমি এই ডেটটা ফিক্স করো। আর কিংও খুশি খুশি সেই ডেটে স্ট্যাম্প মেরে দেয়। এদিকে আমরা হিজুকে দেখি যে তার ক্যাসেল গ্রুপে জুয়েলারি শপে এসেছিল, যেখানে তার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, যার সাথে তার ওয়াইফও এসেছিল। অ্যান্ড সে তাকে বলে আমি তোমাকে ক্যাসেল গ্রুপ তো দিচ্ছি, বাট যদি বিজনেসে কোনো রকমভাবে তুমি 12টা বাজাও তাহলে আমি তোমার 12টা বাজিয়ে দেবো। বাট তেজু তো এটা শুনেই হ্যাপি হয়ে গিয়েছিল যে ফাইনালি হিজু তার মন বানিয়ে নিয়েছে আমার ক্যাসেল গ্রুপ দেওয়ার জন্য। এরপর যখন তারা কারে হয়ে যাচ্ছিল, সেক্রেটারি জিজ্ঞাসা করছিল ম্যাডাম সত্যি কি আপনি আপনার ভাইকে এই কোম্পানিটি দিয়ে দিচ্ছেন? সে বলে কি আর করার আছে, আমার কাছে তো আর কোনো অপশনও নাই। এরপর তারা এক জায়গায় আসে যেখানে তারা এসেছিল তাদের বিয়ের ড্রেস সিলেক্ট করতে, আর যেখানে লিয়ানও ছিল। আর তারা এখানে বিয়ের ড্রেস সিলেক্ট করে, যখন কি হিজু তো এখনো তার দিকে তাকাতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এদিকে আমরা ম্যানেজার জয়কে দেখি যে হিজুর ড্যাডের কাছে এসেছিল, যেমনটা রিচুয়ালস হয় না যে বিয়ের আগে ছেলের বাসা থেকে মেয়ের বাসাতে উপহার পাঠানো হয়, বাট এখানে ড্যাড বলে বসে অলরেডি আমার লেট হয়ে গিয়েছে, তাই বেশি কথা না বলে ডাইরেক্ট পয়েন্টে আসো। যা শুনে ম্যানেজার জয় একটু অবাক হয়, আর এইটুকু তো বুঝতে পারি যে হিজু আর তার ড্যাডের মধ্যে ঠিক সম্পর্কটা কেমন। এদিকে আমরা লিয়ান অ্যান্ড হিজুকে দেখি তাদের ব্লাড টেস্ট করা হচ্ছিল, যা বিয়ের আগে আমাদের এখানেও করানো হয়। আর সমস্ত ব্লাড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। লাস্টে কোডলেরি বলে এখনো একটা ব্লাড টেস্ট বাকি রয়ে গেল, তা হচ্ছে হিজু ফিউচারে মা হতে পারবে কিনা। আর যা শুনে তো হিজু এত বেশি লজ্জা পেয়ে যায়, সে বুঝতেই পারছিল না যে সে কি বলবে। এরপর যখন তারা সেখান থেকে চলে যায়, এখানে হিজু বলে কাল রাতে যা হয়েছিল আমি চাই তা আমি আর তুমি দুজনেই ভুলে যাই, কারণ ওই সময় মোমেন্টটা এমন ছিল যে আমি নিজেকে আটকাতে পারি না, অ্যান্ড যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো আমি এমনটাই করতাম। লিয়ান বলে বাট আমারটা একদমই উল্টো, আমি সেখানে মোমেন্টটার জন্য নয়, বরং তুমি ওই জায়গায় ছিলে তাই আমি কিস করেছিলাম। চিন্তা করো না, আমি এই নিয়ে তোমার উপর কোনো দায়ভার চাপাবো না,
নেক্সট সিনে আমরা লিয়ানকে কুইনের সাথে দেখি, যেখানে তারা একসাথে হাঁটছিল। অ্যান্ড এখানে আমরা জানতে পারি কুইনের বিবাহিত জীবন এতটাও ভালো ছিল না। আর ফ্ল্যাশব্যাকের আমাদেরকে একটি সিন দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি একদিন সে এক বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিংকে কল করে, বাট সে এত বিজি ছিল তার সাথে কোথাও যাওয়ার মতো একটু টাইম ছিল না তার কাছে। তখন এখানে লিয়ান আসে অ্যান্ড আয়রনকে বলে চলো আমি তোমার সাথে যাচ্ছি, বাট আয়রন বলে কিন্তু আমি তো আমার হাজবেন্ডের সাথে যেতে চাই। আর লিয়ান বলেছিল তুমি তো বুঝতেই পারলে ভাই এত বিজি যে তোমার সাথে যেতে পারবে না, তাই তোমাকে কোম্পানি দেওয়ার জন্য চলো আমি যাচ্ছি। সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে কুইন তাকে বলছিল তুমি আর হিজু সম্পূর্ণ আলাদা, তাই আমার মনে হয় তোমার এই ব্যাপারে আরেকবার ভাবা দরকার। লিয়ান বলে এমনটা দেখতে গেলে তো তুমি আর আমার ভাইও সম্পূর্ণ আলাদা ছেলে। এরপর লিয়ান তার বাসায় ফিরে আসে, যেখানে সে একটি লেটার খুলে দেখে আর আমরা জানতে পারি এটা তার আর হিজুর 3 বছর পরের ডিভোর্সের এগ্রিমেন্ট লেটার ছিল। এদিকে আমরা ইনপিয়ংকে দেখি যে ওই সময়কার কথা ভাবছিল যখন কিং আগুনে পুড়ে মারা গিয়েছিল। আর যখন সে কুইনের কাছে যায় সে দেখে কুইন অনেক ভয় পেয়ে আছে অ্যান্ড এক কোণায় বসে কান্না করছে। তাকে দেখে ইনপিয়ং তাকে সান্ত্বনা দেয় অ্যান্ড বলে তোমাকে মন শক্ত করতে হবে ক্রাউন প্রিন্সের জন্য। কুইন তাকে জানায় যে সে কি করেছে। সে জানায় আমার হাজব্যান্ড তার রাজত্ব তার ছোট ভাইকে দিতে চাইছিল, তাকে এই রাজ্যের রাজা বানিয়ে, বাট এমনটা যদি হয় তাহলে আমার ছেলে কি পাবে সেই ভেবেই আমি আগুন লাগিয়ে দিয়েছি। যা শুনে ইনপিয়ং অবাক হয় অ্যান্ড বলে এই খবরটা যেন না বাইরে যায়। সিন প্রেজেন্টে শিফট হয় আর আমরা লিয়ানকে দেখি যে ওই লেটারটি তার লকারে রাখছিল। আর অবাক হওয়ার ব্যাপার এটাই ছিল যে তার কাছে ওই আদেশনামাটি ছিল যা তার বড় ভাই লিখেছিল, মানে তাকে যে রাজা বানাবে সেই আদেশনামাটি। আর এইরকম সিচুয়েশনে আমাদের মনে একটাই কোশ্চেন উকি মারছে এখন, সেটা হচ্ছে যদি সে আগে থেকেই জানে যে তার বড় ভাই তাকে রাজা বানাতে চেয়েছিল, তাহলে এইসব জানার পরেও সে চুপ কেন আছে? এটার কারণ কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। ওয়েল, নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে তেজুর বাসায় আজ লিয়ানদের আসার কথা আছে। আর এখানে তেজু লিয়ানের হেয়ারস্টাইল অ্যান্ড তার বিহেভিয়ার কপি করার চেষ্টা করছিল। আর তাকে দেখে তার ওয়াইফ যখন জিজ্ঞাসা করে সে বলে কেন আমাকে ভালো লাগছে না বুঝি? প্রিন্স লিয়ানও তো এমনটাই করে। সে বলে তুমি প্রিন্স লিয়ানকে ছাড়া তো তুমি তোমার স্টাইলেই সুন্দর। এখানে আমরা ড্যাডকে দেখি, তিনি হ্যাপি ছিল না। তেজু বলে আপনি হিজুকে এত হেট কেন করেন? হ্যাঁ মানলাম আপনি তাকে হেট করেন, বাট তার জন্য যে নিজের জামাইকেও হেট করবেন তা ঠিক নয়। ড্যাড রেগে বলে ফালতু বকা বন্ধ করো। এদিকে আমরা লিয়ানকে দেখি যে হিজুকে নিয়ে ড্যাডের বাসাতেই আসছে, বাট হিজু হ্যাপি ছিল না। আর ম্যানেজার চোই তাদেরকে বলছিল যে সেখানে গিয়ে তাদেরকে কতক্ষণ থাকতে হবে, তাদেরকে 4 ঘন্টা থেকে 5 ঘন্টাও সেখানে থাকতে হতে পারে। আর যা শুনে হিজু হ্যাপি হয় না, কারণ তার বাসায় যেতে একদমই মন চাইছিল না। নেক্সট দিনে আমরা দুই ফ্যামিলিকে একসাথে দেখি অ্যান্ড তারা এখানে ডিনার করতে বসেছিল। আর তেজু লিয়ানকে জিজ্ঞাসা করে তোমাদের প্রথম দেখা কথায় হয়? আর এইসব কোশ্চেন শুনে তো তার ওয়াইফ তাকে আটকায় যে তুমি চুপ থাকতে পারো না। আর ড্যাড এখানে লিয়ানের সাথে কথা বলে শেষে বলে আমার মেয়ের খেয়াল রেখো। সে বলে অবশ্যই, আপনি চিন্তা করবেন না। ড্যাড বলে চিন্তা তো হবেই, কারণ মহলে প্রত্যেক দিন কিছু না কিছু প্রবলেম হতেই থাকে। হিজু একটু রেগে গিয়ে বলে আমি কোনো ছোট বাচ্চা নই, আর এমনিতেও যদি আপনার আমাকে নিয়ে এতই চিন্তা হয় তাহলে ওই দিন যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাহলে আপনি আমাকে দেখতে কেন এলেন না? আপনার ছেলে যখন বিয়ে হয়েছিল তখন আপনি দায়ংয়ের ফ্যামিলিকে একটি বড় বিল্ডিং তার সাথে সাথে অনেক উপহার পাঠিয়েছিলেন। আর যেহেতু আমি আপনার বড় মেয়ে তাই আমার জন্য আপনি কি দিচ্ছেন? ড্যাড কিছুই বলে না। হিজু রেখে সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। তার পেছনে পেছনে লিয়ানও আসে। আমাদেরকে হিজুর রুম দেখানো হয় যেখানে চারিপাশে খালি মেডেল ছিল। আর আমরা জানতে পারি এই সব কিছু সে তার স্কুল টাইমে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জিতেছিল। লিয়ান তার পাশে এসে বসে পড়ে। হিজু বলে আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও, বাট লিয়ান ওখান থেকে যায় না অ্যান্ড তাকে বলে তুমি চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি ততক্ষণ পর্যন্ত আমি তোমায় প্রোটেক্ট করে যাব। হিজু তার দিকে একটু তাকায় অ্যান্ড বলে একটা কথা বলবো, তুমি কি আমাকে লাইক করো? অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে ওই দিন তোমার ওটা ফার্স্ট কেস ছিল অ্যান্ড তারপর থেকে তুমি যেন একটু বেশি ব্লাশ করছো। আর এখানে লিয়ান অ্যাকসেপ্ট করেই নেয় যে হ্যাঁ আমি তোমাকে লাইক করি, আমি এই সময়ের অনেক ওয়েট করেছি, বাট শেষমেশ আমি আমার ফিলিংস লুকাতে পারলাম না। হয়তো তুমি এখন ভাবছো যে আমি তোমাকে ডিভোর্স দেবো না। হিজু জিজ্ঞাসা করে তাহলে কি তুমি ডিভোর্স দেবে না?
সে হেসে বলে, না, বরং আমি নিজেই চাই না যে তুমি আমার কাছে থাকো, বাট আমি চাই তুমি আমার থেকে আমার সমস্ত কিছু নিয়ে নাও। সেটা আমার টাকা হতে পারে বা আমার মন, সব কিছুই। বলে, টাকা লাগবে না, কারণ তোমার থেকে আমার কাছে অনেক বেশি টাকা আছে আর যা সবসময় থাকবে। এরপর তারা দুজনে হাসে। নেক্সট সিনে আমরা তাদের দুজনকে কারে দেখি, যেখানে লিয়ান হিজুর হাত ধরতে চাইছিল, বাট তখনই পিএমের কল আসে হিজুর কাছে। আর তাদেরকে এখানে কথা বলতে দেখে লিয়ান তো অনেক বেশি জালাস ফিল করছিল। এরপর তারা লিয়ানের প্রাইভেট রেস্টুরেন্টে চলে আসছে, যেখানে লিয়ান তাকে বলে, এবার ডাইরেক্ট আমাদের বিয়েতে দেখা হবে। আমার এখান থেকে যেতে একদমই মন চাইছে না, বাট কি করব, যেতে হচ্ছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে ভেতরে চলে আসে, যেখানে সমস্ত সার্ভেন্ট তারই আসার অপেক্ষা করছিল, কারণ তারা আজকে ডিনারের ব্যাপারটা শুনে অনেক বেশি চিন্তায় ছিল যে কি হবে। আর এটা যখন হিচু জানতে পারে, তার অনেক বেশি ভালো লাগে যে এই কয়েকদিনের মধ্যেই সার্ভেন্টরা তাকে এত বেশি ভালোবেসে ফেলেছে। অ্যান্ড যেহেতু আমাদের হিজু অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, তাই সবাইকে নিয়ে যায় রেস্টুরেন্টে আজকে রাতে ডিনার করাতে, যেখানে আমরা স্পাইকেও দেখি সে অনেক বেশি একা ফিল করছিল। দহি তার প্লেটে খাবার সার্ভ করে দেয়। এরপর আমরা নেক্সট ডে লিয়ানকে দেখি, সে পিএমের সাথে দেখা করতে এসেছিল। আর যা পিএমের সেক্রেটারি তাকে এসে জানালে, সে বলে, আজ তো আমাদের কোনো এরকম ডেট ফিক্স হয়নি। এরপর আমরা তা দুজনকে একসাথে দেখি, যেখানে পিএম জিজ্ঞাসা করে, তা কি হলো, হঠাৎই আজ তুমি দেখা করতে এলে আমার সাথে? সে বলে, আমি তোমাকে জানাতে এসেছি যে আমি হিজুকে লাইক করি। পিএম বলে, তো কি হয়েছে, এটা জানার পর কি কিছু চেঞ্জ হতে পারে? আর এই ব্যাপারে কি হিজু জানে? লিয়ান বলে, তার কথা বাদ দাও, আমি এই মুহূর্তে শুধুমাত্র আমার ব্যাপারে কথা বলছি। তাই শুধু এটা জেনে রাখো, আমি তাকে লাইক করি, তাই আমি চাই তুমি তোমার বিহেভিয়ারে মনোযোগ দাও। এরপর আমরা লিয়ানকে কারে দেখি, যেখানে সে হিজুকে মেসেজ করে বলে, টাইমে খেয়ে নিও। আর যখন এটা হিজু দেখে, সে স্মাইল করে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। তাকে এখানে রেডি করা হয়েছিল। অ্যান্ড সে জিজ্ঞাসা করে, হিজু কোথায়? কোডলেডি বলে, কয়েকদিন পর সে তোমার ওয়াইফ হতে চলেছে, তাই এবার তার নাম ধরে রাখাটা বন্ধ করো। লিয়ান লজ্জা পেয়ে বলে, ওকে, তাহলে বলুন আমার ওয়াইফ কোথায়? এদিকে হিজুকেও রেডি করা হয়েছিল, তখন সেখানে দায়ুং আসে তার হেল্প করার জন্য। আর এখানে সত্যি হিজুকে অনেক বেশি প্রিটি লাগছিল। তারপর আমাদেরকে বিয়ের রিচুয়ালস দেখানো হয়, যেখানে লিয়ান অ্যান্ড হিজু একে অপরের সামনে ছিল। অ্যান্ড বিয়ের সমস্ত রিচুয়ালস তাদেরকে দিয়ে করানো হয়েছিল। হিজুকে এখানে জল খেতে দেওয়া হয়েছিল, যা খাওয়ার পর সে কাশে। লিয়ান বলে, তুমি ঠিক আছো? সে বলে, একদম। এরপর ড্যাড তার সামনে আসে তাকে আশীর্বাদ করার জন্য। অ্যান্ড বলে, সবসময় নিজের মাথা উঁচু করে রাখবে, যাতে নয়তো তোমাকে দুর্বল দেখাবে। এদিকে আমরা পিএমকে দেখি। আর আয়রান যখন তার কাছে আসে, সে তাকে বলে, আপনি এখনো রেডি হননি? আয়রান জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? পিএম বলে, আমার কি হবে? আয়রান হেসে বলে, ওকে, দেখা যাক তুমি নিজেকে কতক্ষণ এইভাবে কন্ট্রোল করে রাখতে পারো। আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হিজু আর লিয়ানকে দেখি, তাদের বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল। অ্যান্ড তাদেরকে প্যালেসে নিয়ে আসা হচ্ছিল। রেস্টুরেন্টে বসে সার্ভেন্টরাও তাদেরকে টিভিতে দেখছিল। আর ওদিকে প্যালেসে কুইন অ্যান্ড পিএম এর অনেক বেশি রাগ হচ্ছিল, যা দেখে আয়রন বলে, সেই জন্যে তো আমি তোমাকে বলেছিলাম নিজের পাওয়ারের ইউজ করো অ্যান্ড এই বিয়েটা হতে দিও না, বাট তুমি আমার কথা শুনলে না। এরপর আমরা দেখি তাদেরকে প্যালেসে নিয়ে আসা হয়েছিল, যেখানে সবাই তাদেরকে উইশ করছিল। বাট হঠাৎই হিজু কাছে অ্যান্ড অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আর যা দেখে তো লিয়ান তাকে ধরে চাচাতে থাকে যে, তুমি ঠিক আছো? কি হলো তোমার? লিয়ান তার এই অবস্থা দেখে তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আর এই খবর যখন কুইনের কাছে যায়, সে বলে, খুব তাড়াতাড়ি রয়্যাল ফিজিশিয়ানকে ডাকো। আর এদিকে পিএমও তার ক্লোজ চলে এসেছিল। বাট লিয়ান চেঁচিয়ে বলে, কেউ আমার ওয়াইফকে টাচ করবে না, আমি তাকে রয়্যাল হসপিটালে নিয়ে যাচ্ছি। অ্যান্ড ম্যানেজার চৈকে বলে তার ড্যাডকে কল করার জন্য। আর সে হিজুকে কোলে তুলে কারে নিয়ে যায়, যখন কি সমস্ত রিপোর্টার তাদেরকেই ক্যাপচার করে যাচ্ছিল। আর এই নিউজটি যখন ইনবিয়ং দেখে, সে অনেক বেশি অবাক ছিল। এদিকে আমরা পিএমকে দেখি, হিজুর এই অবস্থা দেখে সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। অ্যান্ড অ্যাসিস্ট্যান্টকে বলছিল, তাড়াতাড়ি করে রোড খালি করো, যাতে তাদের যেতে কোনো সমস্যা না হয়। অ্যান্ড সমস্ত ব্রডকাস্টও আটকে দাও। তার সেক্রেটারি জানায়, তা তো তখনই বন্ধ করে দেওয়া হয়েছিল যখন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আর পিএমকে লক্ষ্য করলে দেখা যায় সে এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে তার হাতও কাঁপছিল। এদিকে আমরা দেখি লিয়ান হিজুকে হসপিটালে নিয়ে চলে আসা হয়েছিল। ডক্টর তাকে বাইরে যেতে বলে। এদিকে আমরা দহিকে দেখি যে
প্রাইভেট রেসিডেন্টে এসেছিল অ্যান্ড সেখানে সমস্ত সার্ভেন্টকে ওখানেই থাকতে বলছিল যতক্ষণ না ইনভেস্টিগেট করা হয়, কারণ ম্যাডাম এখান থেকে কি খেয়ে বেরিয়েছিলেন বা ওনার খাবারে কিছু মেশানো হয়েছিল কিনা সেই ব্যাপারে ইনভেস্টিগেট করা হবে। আর এখানে স্পাই তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর তাকে দহিও দেখে নেয় অ্যান্ড সে অনেক রেগে তার দিকেই দেখছিল। এদিকে আমাদের হসপিটালের সিন দেখানো হয় যেখানে ড্যাড চলে এসেছিল আর লিয়ানকে জিজ্ঞাসা করে এইসব কি করে হলো। তখনই ডক্টর বাইরে আসে অ্যান্ড জানায় ওনার বডিতে অনেক বেশি পরিমাণ টক্সিন পাওয়া গেছে অ্যান্ড ডক্টর একটি মেডিসিনের নামও বলে যা বেশি পরিমাণে মানুষ খেলে তার মৃত্যু হতে পারে। বাট ডক্টর এটাও জানায় ওনাকে খাবারের সাথে এটা খাওয়ানো হয়েছে বাট চিন্তার কিছু বিষয় নেই, উনি এখন ঠিক আছে। বাট এখানে এইসব শুনে তো ড্যাড ডাইরেক্ট লিয়ানকে থাপ্পড় মারে। গার্ডসরা তার দিকে দৌড়ে আসছিল। লিয়ান বলে এটা আমাদের পারিবারিক ব্যাপার, তাই তোমরা যেখানে দাঁড়িয়েছিলে সেখানে যাও। ড্যাড বলে আশা করছি তুমি এই ব্যাপারটাকে এভাবেই ছেড়ে দেবে না। লিয়ান বলে আমি ছাড়তেও চাই না। আর এই খবরটা কুইনের কাছেও পৌঁছে যায় যে হিজুকে বেশ দেওয়া হয়েছিল। পিএম যে রেগে মেগে লিয়ানের কাছে আসছিল আর তার সাথে দেখা হওয়া মাত্র এসে তার উপর চেল্লিয়ে ওঠে আর বলে তুমি একদিনও হিজুকে সেভ রাখতে পারলে না, আজই তোমার সে ওয়াইফ হয়েছে আর আজই সে অজ্ঞান হয়ে গেল। লিয়ান বলে আমি সেই জন্য এখানে এসেছি, আমি চাই তুমি পুরো প্যালেসের ইনভেস্টিগেট করো। আর সেখানে আসে আর যায় এমন সমস্ত ব্যক্তি ইভেন তো রয়্যালদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমি তোমাকে অর্ডার দিচ্ছি। এরপর আমরা পিএমকে কুইনের সামনে বসে থাকতে দেখি। কুইন এই ব্যাপারে কোশ্চেন করলে সে বলে এই ঘটনাটি ঘটেছে প্যালেসে, তাই প্যালেসের ইনভেস্টিগেশন তো হবেই আর এটা নতুন নয়, তাই আপনার আর কিংয়ের সেফটির জন্য আমাদেরকে ইনভেস্টিগেট করতেই হবে। কুইন জিজ্ঞাসা করে তাহলে কি রয়্যালসদেরও কোশ্চেন করা হবে? পিএম বলে হ্যাঁ, প্রিন্স লিয়ান বলেছে, তাই কুইনকে না চাইতেও পারমিশন দিতে হয় এখানে। এরপর পিএম প্রেস কনফারেন্সের সামনে ছিল যেখানে সে অ্যানাউন্স করছিল যে প্যালেসে ইনভেস্টিগেট করা হবে, রয়্যালসদেরকেও কোশ্চেন করা হবে। এরপর সমস্ত সার্ভেন্টকে নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে দহিও ছিল অ্যান্ড এক এক করে সমস্ত সার্ভেন্টকে কোশ্চেন করা হয়। আর সবের শেষে আসে সেই স্পাই যার নাম এরা ছিল। আর ভয়ের মারে তো তার হাতই কাঁপছিল। এখানে বন্ধুরা আপনাদের কি মনে হয় এইসবের পেছনে তার হাত আছে? হ্যাঁ, তার হাত নেই ঠিক আছে, বাট তাকে কেউ এইসব করার জন্য পারমিশন দিয়েছে এমনটা? তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এদিকে ম্যানেজার জয় তেজু অ্যান্ড তার ওয়াইফ হসপিটালে বসেছিল অ্যান্ড জয় বলছিল এমনটা প্রথমবার হচ্ছে যে রয়্যালদেরও ইনভেস্টিগেট করা হবে। তখনই হিজুর জ্ঞান পেরে অ্যান্ড সে যখন চোখ খুলে তার ভাই ভাবিকেও দেখে সে যেন সন্তুষ্ট হয় না, সে অন্য কাউকে দেখতে চাইছিল, মানে লিয়ানকে। আর এই খবরটাও ছড়িয়ে যায়। কোর্টলেডি গিয়ে লিয়ানকে জানায়। লিয়ান দৌড়ে চলে আসে হসপিটালে, বাট সে হিজুর কাছে যেত সে দেখে লিফট তো বন্ধ ছিল। বাট লিয়ান যে হিজুর সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল সে সিঁড়ি ধরে স্পিডে দৌড়তে থাকে ওপরের দিকে। আর সে হিজুর কাছে আসা মাত্রই কারোর পরোয়া না করেই ডাইরেক্ট হিজুকে হাগ করে নেয় অ্যান্ড কান্নায় ভেঙে পড়ে। সবাই এখান থেকে বাইরে চলে যায়। লিয়ান এখনো কান্না করছিল অ্যান্ড তাকে ধরে বলে আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়েই ফেলবো। হিজু তো অবাক ছিল অ্যান্ড তাকে বলে তুমি কি সত্যি কান্না করছো নাকি এইসব অ্যাক্টিং? বাট লিয়ান বলে তুমি ঠিক আছো অ্যান্ড তাকে আবারও হাগ করে নেয়। হিজু বুঝতে পারে সে সত্যিই কান্না করছে আর তাকে শান্ত করার জন্য তার পেটে হাত ফুলিয়ে বলে চিন্তা করো না, আমি ঠিক আছি। বাট এইসব কিছু হলো কি করে? তখন সেখানে পিএম আসে অ্যান্ড লিয়ানকে বলে এবার তোমার বাড়ি। সে বলে বুঝতে পারছি, চলো। আর যাওয়ার আগে ম্যানেজার জয়কে বলে যায় সর্বক্ষণ তুমি হিজুরকে চোখে চোখে রাখবে অ্যান্ড তার পাশে থাকবে, অন্য কাউকে তার গায়ে ঘেঁষতে দেবে না। বাট আমরা দেখি তার কাছে পিএম ছিল। হিজু তাকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছিল আমার সাথে। সে বলে তোমার বডিতে বেশি মাত্রায় টক্সিন পাওয়া গেছে যা একটি মেডিসিনের মাধ্যমে তোমার বডিতে ঢোকানো হয়েছে আর এর কারণে তোমার প্রাণও যেতে পারতো। আর সেই ব্যাপারে ইনভেস্টিগেট করা হচ্ছে। হিজু বলে ওই মেডিসিন তো প্রিন্স লিয়ান নেয়। এদিকে আমরা পুলিশ এজেন্সিতে লিয়ানকে দেখিয়ে তাকে কোশ্চেন করা হচ্ছিল অ্যান্ড লিয়ানকে হিজুর মেডিকেল রিপোর্ট দেখিয়ে বলে এই মেডিসিনটির ব্যাপারে কি আপনি জানেন? লিয়ান বলে হ্যাঁ, এই মেডিসিনটি আমি মাঝে মাঝেই নিই। এদিকে আমরা হিজুকে দেখি যে বলছিল এটা ভুল করে হয়েছে কারণ টার্গেট আমি নই বরং প্রিন্স ছিল। আর আমাদেরকে পাঁচটা একটি সিন দেখানো হয় যখন সে রোগ পড়ে সেখানে আসে। টেবিলে ধাক্কা লাগার কারণে ওই দুটি গ্লাস একে অপরের সাথে বদলে যায়। প্রেজেন্ট টাইমে হিজু প্যানিক হচ্ছিল অ্যান্ড বলে আমাকে এক্ষুনি প্রিন্সের কাছে যেতে হবে। এদিকে আমরা লিয়ানকে দেখি তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল অ্যান্ড সে জানায় টার্গেট হিজু নয় বরং আমি ছিলাম। যদি আজ আমি হিজুর জায়গায় থাকতাম তাহলে কখনোই সার্ভাইভ করতে পারতাম না। আর হিজু যে লিয়ানের কাছে যাওয়ার জন্য বাইরে চলে এসেছিল, ম্যানেজার ছয় তাকে আটকায় যে আপনি যেতে পারবেন না। পিএম বলে তুমি
বেডে যাও, আমি তার কাছে যাচ্ছি। এদিকে কোর্ট লেডি কুইনকে এসে জানায় সমস্ত জিনিস হিল করা হচ্ছে, ইভেন তো তারা যে কারে হয়ে যাচ্ছিল সেই কারটিও। কুইন বলে ওসব বাদ দাও, তোমাকে আমি যা ক্লিন করতে বলেছিলাম তার সম্পূর্ণভাবে করেছো তো? কোনো রকম ভাবে গাফিলতি করোনি তো? কোর্ট লেডি বলে না। এবার কুইন এখানে কোন ব্যাপারে কথা বলছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এদিকে আমরা পিএম কে দেখি, যা তাকে সে কিছু ফাইল আনতে বলেছিল, আর এখানে সে তাকে কোশ্চেন করে রয়্যাল হসপিটালে কতজন এমন আছে যাদের চিকিৎসা চলছে। সে বলে 10 জনের মতো, বাট তাদের মধ্যে 2 জন কুইনের ব্রাদার। পিএম বলে তাদেরও ইনভেস্টিগেট করো। তখন এখানে লিয়ান চলে আসে আর পিএম বলে তুমি তাড়াতাড়ি করে প্যালেসে চলে যাও, এখন তোমাদের জন্য সেটাই সব থেকে সুরক্ষিত জায়গা, আমি এদিকে সবকিছু সামলে নেব। তারপর লিয়ানও প্যালেসে চলে আসে, যেখানে সে কোর্ট লেডিকে অর্ডার দেয় যে প্রিন্সেস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তার থাকার জন্য সমস্ত বন্দোবস্ত করো। এদিকে হিজু যে সেই ফটোটাই দেখছিল যখন লিয়ান তাকে ধরে রেখেছিল, তখন তার কাছে লিয়ানের কল আসে, যে তাকে বলে কিছুক্ষণের মধ্যে একটি কাজ আছে যা তোমাকে প্যালেসে নিয়ে আসবে। আর আমরা দেখি তাকে নিতে তার ভাবি এসেছিল অ্যান্ড বলে তোমাকে নেওয়ার জন্য ড্যাড আমাকে এখানে পাঠিয়েছে। আর তার ভাবি সেখানেই বসে পড়ে অ্যান্ড বলে সত্যি তুমি অসুস্থ, বাট তাও তোমাকে কত বেশি প্রেটি লাগছে। সেই ম্যানেজার চোখে জিজ্ঞাসা করে সত্যি কি আমাকে প্রেটি লাগছে? সে বলে হ্যাঁ, কারণ আপনি সুন্দর তাই প্রেটি লাগারই তো কথা। সে বলে না, এমনটা হলে তো চলবে না, সবাইকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি সত্যিই অসুস্থ। অ্যান্ড সে মেকআপ করা শুরু করে। আর তার ভাবি তার কাছে এসে বলে তোমাকে এক্সপ্রেশনও ঠিক তেমন দিতে হবে যেমন কি তুমি খুবই অসুস্থ। আর হিজু যে ড্রামাতে বরাবরই অনেক বেশি পারদর্শী ছিল, সে রিপোর্টারের সামনে এমনভাবে দেখায় যেমন কি সে প্রচুর পরিমাণে অসুস্থ। আর সমস্ত রিপোর্টাররা তার বেশি বেশি করে ফটো তুলছিল, আর সত্যি তাকে এমন লাগছিল যেমন কি সে সত্যি খুবই অসুস্থ। আর এই সব কিছু ঝড়ের গতিতে অনলাইনে ভাইরাল হয়ে যায়। আর পাবলিকরা তো হিজুকেই সাপোর্ট করছিল যে নিশ্চয়ই প্যালেসে তার উপর কিছু অত্যাচার হচ্ছে। আর এই নিউজ অ্যান্ড পাবলিকদের রিয়াকশন আর কমেন্ট কুইনও পড়ছিল। তখন এখানে কোর্ট লেডি আসে, যে বলে যেহেতু প্রিন্সেস অসুস্থ তাই ওনার ভাগের কাজও আপনাকেই করতে হবে। আর কুইনও তা করার জন্য ইয়েস বলে দেয়। আর যখন হিজু প্যালেসের বাইরে আসে, কুইন তাকে নিজে যায় ওয়েলকাম জানানোর জন্য অ্যান্ড এখানে তার হাত ধরে বলে তোমার সাথে যা কিছু হয়েছে হয়তো তারপর তুমি অনেক বেশি শকে আছো, আর আমি শুনলাম এখন থেকে তুমি প্যালেসেই থাকবে, তাই তোমার সমস্ত প্রবলেম এখন আমার প্রবলেম, আর তোমাকে দেওয়া সমস্ত দায়িত্ব অ্যান্ড কাজ আমি করব। সে তাকে আর কিছু বলতো, তখনই ম্যানেজার চয়ে বলে ওনার শরীর অসুস্থ তাই ওনার রেস্ট করা দরকার এখন। অ্যান্ড হিজু ভেতরে চলে যায়। আর পর আমরা লিয়ানকে দেখি, যার সামনে চিফ অফ স্টাফের এক পার্সন বসেছিল অ্যান্ড এখানে তারা কুইন অ্যান্ড কিং এর ব্যাপারে কথা বলছিল। লিয়ান বলে আপনাকে কিংয়ের কোনো হেল্প করতে হবে না, কারণ আমার পূর্ণ বিশ্বাস উনি ওনার কাজ নিজেই করতে পারবেন। এদিকে হিজু যে কিংয়ের সাথে দেখা করতে এসেছিল, আর কিং তাকে দেখে দৌড়ে তার কাছে যায় অ্যান্ড বলে তুমি ঠিক আছো? আমি শুনেছিলাম তুমি অসুস্থ আর পুলিশও এখানে আসবে কারণ তুমি ওই দিন অজ্ঞান হয়ে গিয়েছিলে। তখন হিজু বলে হ্যাঁ, কারণ পুলিশ ইনভেস্টিগেট করতে আসবে। তখন সেখানে লিয়ান চলে আসে আর কিংও দৌড়ে যায় তার কাছে হ্যালো বলার জন্য, বাট লিয়ান যেন তাকে একটু চিন্তার নজরে দেখে আর তাকে হ্যালো বলে। কিছুক্ষণ পর আমরা দেখি দহিও এখানে চলে এসেছিল অ্যান্ড হিজুর ভাবিকে থ্যাঙ্কস বলছিল তাকে এখানে নিয়ে আসার জন্য। এরপর হিজুর রুমে যেখানে মেশিন লাগানো হচ্ছিল তার হেলথের চেক আপ করার জন্য, এখানে লিয়ান যে কোর্ট লেডিকে অর্ডার দিচ্ছিল যে আমার ওয়াইফের রুমে যেন না বেশি কেউ আসে, শুধুমাত্র তারাই আসবে যাদের নাম আমি আপনাকে বলে যাচ্ছি। আর এখানে প্রত্যেকটা কোথায় সে আমার ওয়াইফ বলছিল। হিজু তাকে কাছে ডেকে বলে আমি কি একা তোমার সাথে কথা বলতে পারি কিছুক্ষণ? বাইরে আমরা কোর্ট লেডিকে দেখি যে অনেক বেশি হ্যাপি হচ্ছিল অ্যান্ড বলে নতুন নতুন বিয়ে হয়েছে তো তাই। আর ভেতরে হিজু যে বিছানাতে রিল্যাক্স হয়ে পড়েছিল, লিয়ান বলে তুমি এটার জন্য আমাকে এখানে রেখেছো? সে বলে নো, অ্যাকচুয়ালি আমার বলার ছিল প্রোটেকশন আমার নয় বরং তোমার দরকার। লিয়ান বলে হ্যাঁ আমি জানি। হিজু বলে তাহলে আপনি এত শান্ত কি করে আছেন? লিয়ান জানায় যদি এই সময় আমি জানতে পারতাম যে টার্গেট তুমি, তাহলে সত্যি আমি অনেক বেশি প্যানিক হয়ে পড়তাম, বাট যখন আমি জানতে পারি যে টার্গেট তুমি নয় বরং আমি, সত্যি আমি অনেক বেশি রিল্যাক্স ফিল করছি, তার জন্য গডকে আমি থ্যাঙ্কস জানাই। হিজু একটু ইমোশনাল হয়ে যায় অ্যান্ড তাকে বালিশ নিয়ে মারতে শুরু করে আর বলে তুমি এমনটা কি করে বলতে পারো? তোমাকে ছাড়া আমি এই প্যালেসে একা কি করে থাকবো? তাহলে আমাকে ডিভোর্স কে দেবে? যা শুনে লিয়ান হেসে বলে আচ্ছা সত্যি তুমি কত চিন্তা করো। এদিকে আমরা ম্যানেজার চই অ্যান্ড দহিকে দেখি যারা হিজুর কাজ করছিল, আর হিজু লিয়ানকে বলছিল এই সময় কুইন হয়তো আমার কাজ করছে। সে বলেন না, আমি ওনাকে মানা করে দিয়েছিলাম অ্যান্ড তোমার কাজ এখন
চই অ্যান্ড দহি করছে। এদিকে কুইন, যার কাছে তার ড্যাড মানে ইনপিয়ং এসেছিল অ্যান্ড এই ব্যাপারে কথা বলছিল, কারণ তার মনে হচ্ছিল এই সব কিছু কুইনের কারসাজি। বাট কুইন স্পষ্টভাবে বলে দেয় এই ব্যাপারে সে কিছুই জানে না। এদিকে পিএম, যাকে সেক্রেটারি একটি ফাইল দিয়ে বলে কোনো পানির মধ্যে এই ট্যাবলেটটি গুলিয়ে তাকে খাওয়ানো হয়েছিল। আর যা শুনে তো পিএমের হিজুর বলা কথাই মনে পড়ে, যখন সে ওই গ্লাস দুটির ব্যাপারে বলেছিল তাকে। তখনই সেখানে স্পাই গার্ল চলে আসে, যে অনেক বেশি ভয় পেয়েছিল। এদিকে হিজু ফোনে কারোর সাথে কথা বলছিল, তখনই লিয়ান শাওয়ার নিয়ে বাইরে আসে। আর তাকে দেখে তো এখানে হিজু অনেক বেশি লজ্জা পেয়ে গিয়েছিল। আবার লিয়ান তার ক্লোজ, সে তাকে বলে আজ আমাদের ফার্স্ট নাইট, তাই বলো তুমি রেডি তো? যখন কি আমরা দেখি এটা শুনে তো হিজুর হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে ম্যানেজার চই, যে দহিকে তার থাকার জায়গাটায় নিয়ে যাচ্ছিল অ্যান্ড দহি তাকে এখানে জিজ্ঞাসা করে তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? সে বলে যখন আমার বয়স 5 বছর ছিল। যা শুনে দহি একটু অবাক হয়। ম্যানেজার এক্সপ্লেন করে যে অ্যাকচুয়ালি আমি অনাথ। আমি শুনেছি নাকি যখন আমি ছোট ছিলাম কেউ আমাকে রাজ দরবারের সামনে ফেলে দিয়ে গিয়েছিল, তখন থেকে আমার বড় হওয়া এখানেই। হতে পারে আমার নিজের বলতে কেউ নেই, বাট এই ফ্যামিলি থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। এটা বলে সে এগিয়ে চলে যায়। যখন কি দই হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল, তার মানে তার মনেও লাড্ডু ফোটা শুরু হয়ে গিয়েছিল। আর এটারই আমি অপেক্ষা করছিলাম। এদিকে লিয়ান অ্যান্ড হিজু তারা একই বেডে শুয়েছিল। আর হিজুর অনেক বেশি লজ্জা লাগছিল, তাই সে তাদের দুজনের মাঝে একটি পিলো রেখে দেয়, বাট লিয়ান তা সরিয়ে দেয় আর হিজুকে নিজের ক্লোজ করে জড়িয়ে ধরে। হিজু কিছুক্ষণের জন্য তো চুপ হয়ে যায় অ্যান্ড তাকে বলে আমি কি এই মেশিনটা খুলে ফেলবো, কারণ এটা থেকে অনেক বেশি আওয়াজ আসছে। লিয়ান তাকে মানা করে আর এটাও বলে থাক, কারণ এটা থেকে আমি এটা তো জানবো যে তুমি বেঁচে আছো। যা শুনে হিজু তার দিকে ভালোবাসার নজরে দেখায় অ্যান্ড তাকে কিস করে নেয়। লিয়ানও তাকে ফরহেডে কিস করে। নেক্সট ডে মর্নিং আমরা হিজুকে দেখি সে তার কাজ করছিল অ্যান্ড এখানে যখন হেল্প করার জন্য সে দহিকে ডাকে, দহির জায়গায় ম্যানেজার চই আসে। ম্যানেজার চই জানায় আজ আমি আপনার কাজ করব, দহি আসতে পারবে না। সে বলে কেন, তুমি কি তার সাথে কিছু করেছো? অন্যদিকে আমরা লিয়ানকে দেখি, তার কাছে দই ছিল, মানে তাদের দুজনের অ্যাসিস্ট্যান্ট একে অপরের সাথে চেঞ্জ হয়ে গিয়েছিল। দই এখানে লিয়ানকে জানায় আজ আপনার একটি মিটিং আছে লোরাল স্কুলে, যেখানে স্কলারশিপের জন্য আপনি স্পিচ দিতে যাবেন। সেখানে অ্যাঙ্কারিং এর জন্য পিএমও থাকবে। আর এদিকে ম্যানেজার চই হিজুকে বলছিল যে আজ আপনি লিয়ানের সাথে মিটিংয়ে যাবেন অ্যান্ড সেখানে গিয়ে আপনাকে প্রিন্স লিয়ানের পেছনে হাঁটতে হবে। যা শুনে তো হিজু তার দিকে অদ্ভুতভাবে তাকায়। চই বলে আপনাকে সেখানে গিয়ে কোনো পোজ দিতে হবে না, কারণ চারিপাশে রিপোর্টার থাকবে, তাই আপনি এমন কোনো অদ্ভুত পোজ দেবেন না। ব্যাস আপনাকে শুধু হ্যালো বলতে হবে। তখনই সেখানে দহি আর লিয়ান চলে আসে। লিয়ানকে দেখে হিজু বলে আপনি এরকম ড্রেস আপ পরে আজকের মিটিংয়ে যাবেন, আপনাকে অনেক বেশি বেকার লাগছে। আর এখানে ম্যানেজার চই যে হিজুর প্রশংসা করে যাচ্ছিল। আর তাদের চলে যাওয়ার পর লিয়ান দহিকে জিজ্ঞাসা করে আমাকে কি সত্যি অনেক বেশি খারাপ লাগছে? দহি বলে মোটেই নয়, আপনাকে তো অনেক বেশি সুন্দর লাগছে। আর তার চলে যাওয়ার পর দহি বলে ওয়ার্ল্ডের সব থেকে হ্যান্ডসাম পার্সনকে তিনি কি করে খারাপ বলতে পারেন। এরপর আমরা তাদেরকে দেখি তারা রয়্যাল স্কুলের বাইরে চলে এসেছিল। আর এখানে হিজু পোজ দিয়ে যাচ্ছিল, যখন কি ম্যানেজার চুই তাকে এমনটা পোজ দিতে মানা করেছিল, বাট হিজু কার কথা শুনে ওয়েল। এরপর তারা ভেতরে চলে আসে, যেখানে দহি জানায় কিং এখনও পিএম এর অফিসে আছে, তাই ওনার আসতে লেট হবে। হিজু এগিয়ে যায় স্পিচ দেওয়ার জন্য অ্যান্ড এখানে সে অনেক বেশি ফানি কথা বলছিল, যার কারণে সমস্ত স্টুডেন্টরা হাসছিল। তখনই ম্যানেজার চোয়ের ফোনে কিছু মেসেজ আসে অ্যান্ড তা সে লিয়ানকে দেখায়। আর আমরা দেখি কিছু একটা নিউজ যা অনেক বেশি পরিমাণে ভাইরাল হচ্ছিল অ্যান্ড এখানে রিপোর্টাররা যেমন জমির মতো অ্যাটাক করে দেয়। হিজুকে কোশ্চেনের উপর কোশ্চেন করে যাচ্ছিল যে আপনারা কন্ট্রাক্ট ম্যারেজ কেন করতে গেলেন, আর 3 বছর পরে ডিভোর্সই বা কেন নেবেন। অ্যাকচুয়ালি তাদের দুজনের মধ্যে হওয়া কন্ট্রাক্ট রিভিল হয়ে গিয়েছিল। ওই কন্ট্রাক্টে লেখা ছিল যে 3 বছর পরে তাদের ডিভোর্স হবে। এখানে হিজু এই সব দেখে তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। আর লিয়ান এসে তাকে হাইড করে আর বলে আমাকে দেখো, অ্যান্ড হাত ধরে সাইডে নিয়ে যায়। আমরা দেখি পিএমও চলে এসেছিল। লিয়ান তাকে জিজ্ঞাসা করে এইসব কি হচ্ছে। দহি ও চইও চলে আসে আর বলে বাইরে রিপোর্টার ও পাবলিকরা ভিড় জমিয়েছে আর তারা আপনাদের কন্ট্রাক্ট নিয়েই প্রশ্ন করছে, তাই আপনারা এখন বাইরে যেতে পারবেন না। আর লিয়ান চাইছিল না যে হিজু এই সব কিছু পেশ করুক, তাই বলে আমি এই রিপোর্টারদের নজর আমার দিকে করছি, তুমি হিজুকে নিয়ে এখান থেকে যাও। বাট হিজু তার হাত শক্ত করে ধরে নেয় আর বলে
যদি যাওয়ার হয় তাহলে আমরা দুজন একসাথে যাব। আর প্রত্যেকবারের মতো এই পিএম অনেক বেশি জালাস ফিল করে। কিছুক্ষণ পর দরজা খোলে আর তারা দুজনের হাত ধরে বাইরে আসে। তাদেরকে ছাতা দিয়ে হাইড করে রয়্যাল গার্ডরা নিয়ে আসছিল আর তারা কারের মধ্যে প্রবেশ করে। আর আমরা জানতে পারি এটা তো দহি ও চই ছিল। কারে বসার পরও তারা নিজেদেরকে হাইড করার চেষ্টা করছিল, বাট চই বলে হতে পারে এই কাজগুলি নর্মাল অ্যান্ড বাইরের সকলকে আমরা দেখতে পাচ্ছি, বাট তারা আমাদেরকে দেখতে পাচ্ছে না। তারা নোটিস করে তারা এখনও একে অপরের হাত ধরে রেখেছে। তারা একটু অকওয়ার্ড ফিল করে আর নিজেদের হাত ছেড়ে দেয়। চই বলে আমার রয়্যাল গার্ডকে ইনফর্ম করে দেওয়া দরকার। আর যখন তারা প্যালেসে আসে, কুইন জিজ্ঞাসা করে লিয়ান এবং হিজু কোথায়। চই বলতেই যাচ্ছিল কিন্তু দহি ইশারাতেই তাকে চুপ থাকতে বলে। এদিকে আমরা লিয়ান ও হিজুকে দেখি তারা পিএম এর সাথে কার্যালয়ে এসেছিল, কারণ এই মুহূর্তে এটাই সব থেকে সুরক্ষিত জায়গা বলে তাদের মনে হয়েছে। কার্যালয়ে যেন কলের তুফান চলে এসেছিল। বিভিন্ন জায়গা থেকে কল আসছিল আর এক এক লোক এক এক প্রশ্ন জিজ্ঞাসা করছিল। এমনকি বিদেশ থেকেও কল আসছিল। এমন সিচুয়েশন দেখে তো হিজু কিছুক্ষণের জন্য ভাবনায় ডুবে গিয়েছিল। লিয়ান তার নাম ধরে ডাকে আর বলে রিল্যাক্স। এরপর তারা তিনজনকে আমরা বসে থাকতে দেখি। এখানে পিএম তাদের কোশ্চেন করে যে আপনারা কি সত্যি এমন কোনো কন্ট্রাক্ট বানিয়েছিলেন? ও সেখানে 3 বছর পরে ডিভোর্সের কথাটাও লেখা ছিল। লিয়ান হ্যাঁ বলে। পিএম কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় আর বলে আমি এখনো রয়্যালদেরকে এই ব্যাপারে কিছু বলিনি আর আমার মনে হয় তাদের জানিয়েও কোনো লাভ নেই। লিয়ান জিজ্ঞাসা করে আপনি বলতে কি চাইছেন? আপনি কি আমাদের চুপ থাকতে বলছেন? পিএম বলে হ্যাঁ, কারণ এটা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। লিয়ান বলে এভাবে চুপ থাকাটাও তো কোনো সলিউশন নয়। পিএম বলে তাহলে আপনি জনগণের প্রশ্নের কি উত্তর দেবেন? এটাই যে আপনাদের বিয়েটা জাস্ট একটা নাটক। আর কন্ট্রাক্টে যে 3 বছর পরে ডিভোর্সের কথাটা বলা আছে সে ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কি শিওর হয়ে বলতে পারেন যে আপনি তাকে ডিভোর্স দেবেন না? যা শুনে হিজু আর লিয়ান একে অপরকে দেখে। সিন কাট হয় আর আমরা তেজুকে দেখি এইসব নিউজের ব্যাপারেও সে জেনে গিয়েছিল অ্যান্ড সে তার ওয়াইফকে বলছিল। তাই আমি ভাবি সে এত সহজে আমায় কোম্পানিটি দিয়ে দিল কি করে? শয়তানটা আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল যাতে সে 3 বছর পরে আবারও তার কোম্পানি আমার থেকে নিয়ে নিতে পারে। তার ওয়াইফ বলে তাহলে তাদের মধ্যে যা কিছু হয়েছে সেই সবের কি? প্রিন্সের তার প্রতি এত সহানুভূতিশীল হওয়া সবই কি নাটক ছিল? তেজু রেগে বলে এইসবের আর কি যায় আসে, শুধু মাত্র তার জন্য আমাদের পরিবার আজ বরবাদ হতে বসেছে। তার ওয়াইফ বলে আমার তো হিজুকে নিয়ে চিন্তা হচ্ছে তাই জিজ্ঞাসা করছিলাম। তখনই তেজুর ফোনে কিছু মেসেজ আসে যে কন্ট্রাক্ট লেখার পর রয়্যাল জুডির ওপর থেকে সকলের বিশ্বাস উঠে গেছে। আর খবর সূত্রে জানা গেছে যে তাদের এই বিয়ের পেছনে কোনো বড়সড় উদ্দেশ্য আছে। প্যালেসে যেদিন আগুন লেগেছিল সন্দেহের লিস্টে হিজুর নাম ছিল আর সং হিজুর নামে কেসও ফাইল করা হয়েছিল। তারপর হঠাৎই তাদের বিয়ে করা, আসলে তাদের উদ্দেশ্যটা কি? লিয়ান টিভি অফ করে দেয় আর হিজুকে জিজ্ঞাসা করে তোমার কি ভয় লাগছে? হিজু বলে আমার নিজের জন্য ভয় করছে না, বরং তোমার জন্য ভয় করছে যে এই সবের কারণে তোমার ইমেজ না খারাপ হয়ে যায়। লিয়ান একটু স্যাড হয়ে বলে আমি চাই না আমার স্ট্যাটাসের কারণে তুমি হার্ট হও। তারা একে অপরকে দেখে। পিএম আসে আর বলে মনে হয় আপনাদের এবার প্যালেসে ফিরে যাওয়া দরকার, কারণ রিপোর্টাররা কাল প্যালেসের সামনে আন্দোলন করবে। তাদের মনে হচ্ছে আপনি এই সব কিছু সিংহাসন পাওয়ার লোভে করেছেন। ও প্যালেসে যে আগুন লেগেছিল তার পেছনে আপনারই হাত আছে। নেক্সট সিনে আমরা কুইনকে দেখি। সে কোর্ট লেডিকে জিজ্ঞাসা করছিল তুমি ড্যাডকে পত্র পাঠিয়ে দিয়েছো তো? সে বলে হ্যাঁ। কুইন বলে ওকে, এবার রয়্যাল ফ্যামিলির সমস্ত রিলেটিভকে ইনভাইট করো আর পত্রে এটা লেখো যে দরবারে আজ একটি মিটিং আছে। আর আমরা দেখি লিয়ান এবং হিজু প্যালেসে ফিরে এসেছিল। চই এবং দহি আসে আর জানায় তাদেরকে এক্ষুনি পরিষদ ভবনে ডাকা হয়েছে। সমস্ত রয়্যাল রিলেটিভরাও এসেছে। তারা রাজ পরিষদে আসে এবং কুইনকে জিজ্ঞাসা করে আমরা কি কিছুক্ষণের জন্য একা কথা বলতে পারি? কুইন রেগে বলে একা কথা বলে কোনো লাভ নেই, এবার যা বলা সকলের সামনে বলুন। আমি আপনার আর কোনো বাহানা শুনতে রাজি নয়। আপনার কি মনে হয় আপনি যা করেছেন তার জন্য আপনাকে মাফ করে দেওয়া হবে? শুধুমাত্র আপনার জন্য পাবলিকের বিশ্বাস রাজ পরিবারের থেকে উঠে গেছে। লিয়ান আরও কিছু বলতেই চাইছিল বাট হিজু তাকে আটকায়। কুইন হিজুর দিকে এগিয়ে আসে আর বলে আমার তো প্রথম থেকেই এই মেয়েটির ওপর সন্দেহ হচ্ছিল, নয়তো তার মতো এক অহংকারী মেয়ে যার রাজ পরিবারের সম্মান ও আদব কায়দার একটু সম্মান করে না, তাকে হঠাৎই প্রিন্স বিয়ে করতে কেন গেল? ওপর থেকে সে এক অবৈধ সন্তান।
এই সব শুনে তো লিয়ান রেগে মেগে সেখান থেকে চলে আসে। হিজু তার পেছনে আসে আর বলে, তুমি ঠিক আছো? সে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। হিজু বলে, মোটেই তুমি ঠিক নেই, নিজের হাত দেখো। অ্যাকচুয়ালি সে রাগের মাথায় নিজের হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছিল। হিজু বলে, যতই প্রবলেম আসুক আমরা দুজনে মিলেমিশে তা সলভ করব। লিয়ান ইমোশনাল হয়ে তাকে হ্যাক করে নেয়। নেক্সট মর্নিং আমরা দহিকে দেখি, সে দেখে কোম্পানির শেয়ার একদম ডাউনের চলে গেছে, যা দেখে সে ভয় পায়। তখনই চই আসে আর বলে, মনে হয় খুব বড় প্রবলেম ফেস করতে হবে আমাদের, কারণ একটি আর্টিকেলে ছাপানো হয়েছে গ্র্যান্ড প্রিন্সেস অজ্ঞান হওয়ার নাটক করেছে। আমরা লিয়ানকে দেখি, সে পিএমের সামনে ছিল আর বলছিল, আমরা আর ওয়েট করতে পারবো না। পাবলিকরা তো এটাও বলছে আমার ওয়াইফ অজ্ঞান হওয়ার নাটক করছিল, তাই এবার আমি নিজেই আসল সত্যটা সকলের সামনে বলবো। হ্যাঁ, আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল, বাট আমাদের মধ্যে যা হয়েছে তা নাটক নয়। পিএম বলে, আই আন্ডারস্ট্যান্ড, বাট তুমি যে সিংহাসনে বসার চেষ্টা করছো না সে বিষয়ে তুমি কি বলবে? লিয়ান বলে, সিংহাসনে বসার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না, আর না আজ আছে। পিএম বলে, তা তুমি বলছো, বাট পাবলিক কি তা বিশ্বাস করবে? লিয়ান বলে, যদি পাবলিক এমনটা ভাবেও তাতে আপনার কি মন্তব্য? পিএম বলে, প্রজারা কখনোই এমন এক রাজাকে চায় না যে প্রজাদের বিশ্বাস নিয়ে খেলা করবে। লিয়ান তাকে দেখে। পিএম বলে, তোমাকে এইসব কিছু বন্ধ করতে হবে, আর তার একটাই রাস্তা, নিজের পজিশন থেকে রিজাইন দিয়ে দাও। আর বাইরে পাবলিকরাও আন্দোলন করছিল আর এমনই স্লোগান তুলছিল যে প্রিন্স আর প্রিন্সেসকে তাদের পদ থেকে রিজাইন দিতে হবে। এখানে আমাদেরকে 5 দিন আগে সিন দেখানো হয় যেখানে স্পাই গার্ল এরা পিএম এর কাছে এসেছিল, আর যেহেতু এই মেয়েটির সন্দেহ নজরে ছিল তাই অনেক আগেই পিএম তার ব্যাপারে ইনভেস্টিগেট করিয়েছিল, কারণ তার সন্দেহ ছিল যে বিষ দেওয়ার কাজে তাকে ব্যবহার করা হয়েছে। আর এখানে এরা অ্যাকসেপ্ট করেই নেয় যে হ্যাঁ, তার ভাই খুব অসুস্থ আর যার অপারেশনের জন্য টাকা লাগবে, তাই কারোর কথাতে সে এই কাজটি করেছে। এর থেকে বেশি কিছু সে জানে না। পিএমও এই সব কিছু রেকর্ড করে নেয় আর কুইনের কাছে যায় আর সব কিছু বলে দেয় যে টার্গেট প্রিন্সকে করা হয়েছিল, আর ওই মেয়েটিকে এমনটা করতে বলেছিল লর্ড ইনপিয়ং, মানে আপনার ড্যাড। কুইন রেগে তাকে কথা শোনানো শুরু করে যে এক দাসীর কথায় তুমি আমার ড্যাডকে সন্দেহ করছো। পিএম বলে, শুধু আপনার ড্যাড নয় বরং আপনাকেও সন্দেহ করা হচ্ছে। কুইন রেগে চিল্লায়। বাইরে থেকে দাসী আওয়াজ দেয় যে প্রিন্স এসেছে কুইনের সাথে দেখা করতে, আর যা শুনে তো কুইন অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল পিএম তাকে সবকিছু বলে দিয়েছে। বাট পিএম কনফার্ম করে যে সে এই ব্যাপারে এখনো কাউকে কিচ্ছু বলেনি, বাট আমি তাকে বলবো কিনা তা ডিপেন্ড করছে আপনার জবাবের ওপর। কুইন বলে, আমার সময় লাগবে। পিএম বলে, ওকে, আজ রাতের সময় আপনার কাছে আছে। আর এটা বলে সে চলে আসে। লিয়ান তার আসার কারণ জিজ্ঞাসা করলে পিএম বলে, ইনভেস্টিগেটের কিছু তথ্য যাচাই করার ছিল। লিয়ান ভিতরে আসে আর কুইনকে বলে, আমি চাই আমার ওয়াইফের সমস্ত দাসীদের চেঞ্জ করা হোক, কারণ তার সাথে যা হয়েছে তারপর আমার আর কারোর উপর বিশ্বাস হচ্ছে না। এরপর প্যালেসের বাইরে পিএম এর হিজুর সাথে দেখা হয়, আর তাকে দেখা মাত্রই পিএম বলে, তোমার রেস্ট নেওয়া দরকার ছিল। কোড লেডি জানায় তিনি বোর ফিল করছিলেন। হিজু পিএমকে কথা বলার জন্য সাইডে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, ইনভেস্টিগেট কেমন চলছে, কিছু কি তথ্য পাওয়া গেছে? ডক্টররা কি বললো? পিএম বলে, জানা গেছে টার্গেট প্রিন্সকে করা হয়েছিল। পিএম বলে, মনে হচ্ছে তুমি প্রিন্সকে নিয়ে একটু বেশি চিন্তা করছো। হিজু হেসে বলে, আমার হাজব্যান্ডকে নিয়ে এইটুকু তো চিন্তা করা দরকারই আমার। যদি আমরা আমাদের আশেপাশের কর্মচারীদের বোকা না বানাতে পারি তাহলে পাবলিককে কি করে বানাবো? সিন কাট হয় আর আমরা কুইনকে দেখি সে তার ড্যাডের কাছে যাচ্ছিল এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য যে সত্যি কি লিয়ানকে মারার প্ল্যান বানিয়েছিলেন তিনি, আর ড্যাডকে সমস্ত প্রমাণ দেখায় আর বলে, এইসব কি সত্যি? ইনপিয়ং বলে, তুমি এইসব কোথা থেকে পেলে? কুইন বলে, আমি যেটা বললাম সেটার অ্যান্সার দিন। ইনপিয়ং কিছু বলে না। কুইন রেগে বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছে? যদি এই ব্যাপারে পাবলিক জানতে পারে তাহলে তারা আমার আর চাইল্ড কিংয়ের দিকে আঙুল তুলবে। ইনপিয়ং বলে, আমাদের প্রিন্সকে রাস্তা থেকে সরাতেই হবে, কারণ সে জানে তার বড় ভাই কি করে মারা গিয়েছিল। যদি তা সে পাবলিককে বলে দেয় তাহলে কুইন চুপ হয়ে যায়। এরপর নাইটে পিএম অপেক্ষা করছিল
কুইনের কলের। আর প্যালেসে যখন কুইনের হিজুর সাথে দেখা হয় সে তাকে সাবধান থাকতে বলে সেখান থেকে চলে যায়। আর হঠাৎই এমন কথা শুনে হিজু একটু অবাক হয়। কিছুক্ষণ পর পিএম এর ফোনে কল আসে কুইনের, আর একই সময় হিজু তাকে কল করে যাচ্ছিল, বাট সে কার কল রিসিভ করে তা আমাদেরকে এখানে দেখানো হয় না। নেক্সট ডে পিএম তার ড্যাডের কবরে এসেছিল আর কিছু চিন্তা করছিল। তখনই সেখানে কুইন আসে আর বলে, তোমার মনে কি চলছে তা হয়তো আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি, চলো একটা ডিল করা যাক, তুমি হিজুকে নিয়ে নাও, বাকিটা আমি দেখে নেব। পিএম বলে, আপনি এসব কি বলছেন? কুইন বলে, তোমার মনের কথা, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? যখনই হিজু লিয়ানের ক্লোজ আসে বা তার কেয়ার করে তুমি কতটা জ্বালাস হও। পিএম চুপ হয়ে যায়, সে কিছু বলতে পারে না, কারণ এটা সত্যি যে সে হিজুকে মনে মনে ভালোবাসে। কুইন বলে, বুদ্ধিমান তাকেই বলা হয় যে সুযোগের সদ্ব্যবহার করে। তাকে লিয়ান ও হিজুর মধ্যে হওয়া কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে, আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। এটা বলে সেখান থেকে চলে যায়। পিএম তার ড্যাডের কবরের সামনে বসে আর হাতের মালাটা দেখে কিছু ভাবে, অ্যান্ড ওই মালাটা কবরের ওপরে রেখেই সেখান থেকে চলে যায়। সিন প্রেজেন্টে শিফট হয় আর লিয়ান বলে, আচ্ছা যদি আমি এমনটা করি, আমার পজিশন থেকে আমি রিজাইন দিয়ে দিই, তাহলে কি সব ঠিক হয়ে যাবে? পিএম বলে, হতে পারে। এই খবর কুইনের কাছেও যায়। কোড লেডি বলে, রাজ পরিবারের ওপর পাবলিক আঙুল তুলছে। কুইন বলে হিজুকে ডেকে পাঠাতে। এদিকে হিজু কাজ করছিল। আপনাকে কুইন মাদার ডাকছে। নেক্সট সিনে আমরা তাদেরকে বসে থাকতে দেখি। কুইন বলে, প্রিন্সকে নিচে নামিয়ে এবার আপনার কেমন লাগছে? এতদিন সে সম্মানের সাথে জীবনযাপন করছিল, বাট তোমার জন্যই তার আজ এই অবস্থা। এইসব করে কি তুমি কি পেলে? হিজু হেসে বলে, মনে হয় আপনি কন্ট্রাক্ট ভালো করে পড়েননি। আমরা দুজন একে অপরের থেকে কিছুই চাইনি। তিনি একটাই কথা বলেছিল, 3 বছর সম্মানের সাথে আমার ওয়াইফ হয়ে থেকো। কুইন বলে, ওকে যেতে পারো এখন তুমি। সে দেখে বাইরে চলে আসে। এদিকে লিয়ান পিএম এর সাথে কথা বলে বাইরে এলে দহি জানায়, মনে হয় আমাদের প্যালেসে ফিরে যাওয়া দরকার। প্যালেসে ইনপিয়ং তার নাতি মানে চাইল্ড কিং এর সাথে দেখা করতে এসেছিল আর তাকে কিছু নিউজ পেপার দেখিয়ে বলে, আপনাকে কিছু একটা ডিসিশন নিতে হবে, নয়তো আমাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এখন একমাত্র আপনিই পারেন এই প্রবলেম সলভ করতে। আপনি যদি প্রিন্সকে কোনো আদেশ দেন তাহলে সে মানা করতে পারবে না। চাইল্ড কিং চেঁচিয়ে বলে, আমি এমনটা কখনোই করব না। ইনপিয়ং বলে, আপনাকে পদ থেকে তাকে সরাতেই হবে। একদিক দিয়ে দেখতে গেলে ইনপিয়ং তার নাতিকে ধমক চমক দিচ্ছিল যাতে সে ভয় পেয়ে তার ডিসিশন অ্যাকসেপ্ট করে নেয়, বাট চাইল্ড কিং তার আঙ্কেলকে অনেক বেশি ভালোবাসতো। ইনপিয়ং তাকে আরও বলে যে আপনি কি জানেন আপনার ড্যাডের মৃত্যু কী করে হয়েছিল? কিং কান্নায় ভেঙে পড়ে, অ্যান্ড তখনই সেখানে লিয়ান চলে আসে। আর চাইল্ড কিংয়ের চোখ ভরা জল দেখে সে তো ডাইরেক্ট ওই বুড়োটির কলারই ধরে নেয়। ইনপিয়ং বলে, এটা তুমি কি করছো? লিয়ান রেগে বলে, যদি আর কোনোদিনও কিংয়ের সাথে এমন করার দুঃসাহস করেছো তাহলে আমি তোমায় ছাড়বো না। সে কোড লেডিকে বলে কিংকে এখান থেকে বাইরে নিয়ে যেতে। হিজু আসে আর তাকে শান্ত হতে বলে। এরপর লিয়ান বাইরে আসে। চাইল্ড কিং এখনও কেঁদে যাচ্ছিল আর বলে, আঙ্কেল। সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয় যেখানে আমরা দেখি লিয়ান আর লিওকে খেলতে, আর তারা দুজন যে রুমে বসেছিল তার ঠিক পাশের রুমেই কিং আর কুইন ঝগড়া করছিল, যেখানে কুইন বলে, আপনার এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। আর ওই সময় ছোট্ট লিও এইসব কথা শুনেছিল আর তার মমকে ওখান থেকে যেতেও দেখেছিল। প্রেজেন্ট টাইমে চাইল্ড কিং দৌড়ে এসে তার আঙ্কেলকে হাগ করে নেয় আর সে এখনও কান্না করছিল। লিয়ান তাকে সান্ত্বনা দেয় আর বলে, যদি পর থেকে কখনো তোমার ভয় করে তাহলে তুমি আমার কাছে চলে আসবে। এরপর তার দুজনকে আমরা রুমে দেখি যেখানে লিয়ান বলে, হয়তো তুমি আমার ওই রকম রূপ দেখে অবাক হয়ে গিয়েছিলে। হিজু বলে, না, আমিও চাই এমন সিচুয়েশনে তোমার অ্যাকশন নেওয়া দরকার, কারণ ভুল কখনো ঠিক হয়ে যায় না। আর সে চলে যায়। আমরা দহি ও ম্যানেজার সইকে একসাথে দেখি। দহি জিজ্ঞাসা করে তার কি পছন্দ। ম্যানেজার একটু লজ্জা পেয়েই বলে যে আমার তো ফুল পছন্দ। দহি একটু অবাক হয় আর বলে, আমি তোমার ব্যাপারে নয় বরং প্রিন্সের পছন্দের ব্যাপারে জিজ্ঞাসা করছি। ম্যানেজার একটু এম্বারাস হয় আর বলে, ও প্রিন্স, ওনার তেমন কিছু পারমানেন্ট জিনিস পছন্দ নয়, উনি ছোটোখাটো জিনিস পছন্দ করেন, যেমন ধরুন পেন্টিং, ব্ল্যাক টি অ্যান্ড ড্রাইভিং। বাট তুমি ব্যাপারে কেন জিজ্ঞাসা করছো? দহি বলে, জাস্ট এমনি। এদিকে লিয়ান শুয়েছিল বাট তার ঘুম আসছিল না। হিজু তার পাশেই বসেছিল। সে তার ফেস টাচ করে আর লিয়ানের বলা কথা ভাবে যখন লিয়ান বলেছিল, আমি চাই না আমার টাটাসের কারণে তুমি হার্ট হও। প্রেজেন্ট টাইমে সে লিয়ানকে দেখছিল আর বলছিল, আমিও ভয় পাচ্ছি যে কোথাও আমি তোমাকে ধোকা না দিয়ে ফেলি।
নেক্সট ডে হিজুর ভাই কল করে জিজ্ঞাসা করছিল তুমি কি করেছো আবার, যে আমাদের কোম্পানির এই হাল হয়েছে। বোর্ড মেম্বাররাও মিটিংয়ের জন্য ডেকেছে। সে কল কাট করে দেয় আর লিয়ান জিজ্ঞাসা করে কি হয়েছে। হিজু বলে তেমন কিছু নয়, ড্যাডের একটু অসুখ করেছে তাই আমি ওনাকে দেখতে যাচ্ছি। আর ম্যানেজার সইকে নিয়ে স্পিডে কার নিয়ে বেরিয়ে পড়ে। সবাই ভাবছিল হয়তো সে তার ড্যাডের সাথে দেখা করতে যাচ্ছে, বাট আমরা দেখি সে তো পিএম এর কাছে এসেছিল। আর আসা মাত্র এসে পিএম কে জিজ্ঞাসা করে তুমি বলো এখন আমি কি করব, কোম্পানি ও রাজতন্ত্র বরবাদ হতে বসেছে, তাই প্লিজ বলো আমি কি করব, তুমি যা বলবে আমি সেটাই করব। পিএম বলে তোমাকে এখন কিছু করতে হবে না, আমি তোমায় জানাবো। হিজু চোখ ভরা পানি নিয়ে বলে আমি আমার জন্য নয় বরং তার জন্য এসেছি। পিএম সন্দেহ নজরে তাকে দেখে আর বলে তার মানে তুমি এইসব আর লোক দেখানো করছো না। হিজু বলে হ্যাঁ আমি সত্যি অ্যাকসেপ্ট করছি যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। পিএম এর খারাপ লাগে কারণ সে যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো ওয়েলসিন কাট হয় আর সেখান থেকে সোজা হিজু আসে তার ড্যাডের সাথে দেখা করতে। আর এখানে আসা মাত্রই সে ড্যাডের সামনে হাঁটু গেড়ে বসে যায় আর বলে আমাকে মাফ করে দিন, আমি আপনাদের সকলকে ধোকা দিয়েছি আর কোম্পানিকেও, বাট এখন আমি সব কিছু ঠিক করতে চাই, তাই প্লিজ আমায় হেল্প করুন কারণ আমি জানি না এইসব কী করে ঠিক করব। আর সে কান্নায় ভেঙে পড়ে। ফ্যামিলিরা তো তাকে এই অবস্থায় দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সত্যি তারা এর আগে কখনোই হিজুকে এমন অবস্থায় দেখেনি। ড্যাড বলে তুমি নিজেকে বিজনেস ওম্যান বলে পরিচয় দাও আর এমনভাবে কান্না করছো যা সত্যিই তোমায় মানায় না। আর তুমি কাকে বাঁচানোর কথা বলছো, নিজেকে না তাকে? হিজু চুপ থাকে, কিছু বলে না। সিন কাট হয় লিয়ানকে দেখি দহি তার জন্য ব্ল্যাক টি এনেছিল, যা তাকে দিয়ে বলে আমি ম্যানেজার চোয়ের কাছ থেকে জানতে পেরেছি আপনার ব্ল্যাক টি ভালো লাগে, আপনার কয়েকদিন রেস্ট করা দরকার। লিয়ান বলে কেন? দহি বলে কারণ পিএম কার্যালয়ে অনুরোধ করেছে আপনার পজিশন থেকে রিজাইন দিয়ে দেন। তখনই তার কাছে হিজুর মেসেজ আসে আর সে দইকে বলে এইসব যেন আমার ওয়াইফকে না বলা হয় আর রুমে এসে হিজুর আসার অপেক্ষা করে। হিজু যখন রুমে আসে সে লিয়ানকে দেখে সজা গিয়ে তাকে হাক করে নেয়। লিয়ানও তাকে জড়িয়ে ধরে আর বলে কি হলো, তোমার কি কিছু হয়েছে? হিজু বলে না, চলো আমরা ডিভোর্স নিয়ে নেই। আর হঠাৎই এমন কথা শুনে লিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। বন্ধুরা যদি আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।